কোনো এক জায়গায় একটা অনেক বড় জলাশয় ছিল, যেখানে ব্যাঙেদের পরিবার থাকত। আর পাশেই থাকতো একটা বৃদ্ধ সাপ। বার্ধক্যের জন্যে ও শিকার করতে পারত না, তাই জন্যে ও প্রায়ই ক্ষুধার্ত থাকত। একদিন ও ভাবল যে এমন কি করা যায় যার দ্বারা বিনা পরিশ্রমেই ও খাবার পেতে পারে। তখনই ওর মাথায় একটা বুদ্ধি এলো। ও তখনই পাশের ওই জলাশয়ের কাছে চলে গেল, আর ওখানে পৌঁছে ও অদ্ভুতভাবে এদিক ওদিক ঘুরতে লাগলো। সাপকে এইভাবে ঘুরতে দেখে জলাশয়ের মধ্যে পাথরের ওপর বসে থাকা একটা ব্যাঙ খুবই আশ্চর্য হয়ে গেল। তখন ও জিজ্ঞেস করলো, মামা, আজকে কি ব্যাপার বলো তো? সন্ধে হয়ে গেছে, কিন্তু তুমি এখনো খাবারের কোনো ব্যবস্থা করছো না। আরে বাংলা, কি করব? এখন আমার আর খাবারের কোনো ইচ্ছাই নেই। আজ সকালেই আমি খাবারের জন্য বেরিয়েছিলাম। এক পুকুরের ধারে আমি এক ব্যাঙকে দেখলুম। আমি যেই ওকে ধরতে যাব, অমনি ও আমাকে দেখে ফেলল। আর ওখানে সামনে কিছু ব্রাহ্মণ ধ্যানে মগ্ন ছিল। আর ওই বেটা ব্যাঙ ওদের মধ্যে কোথাও লুকিয়ে পড়ল। তারপর তোকে আমি দেখতেই পাইনি, কিন্তু ভুলবশত আমি ওখানে এক ব্রাহ্মণ পুত্রের আঙুলে কামড় বসিয়ে দিই, আর তার তখনই মৃত্যু হয়। আর ওর বাবা খুব দুঃখিত হয়ে পড়েন। ওই শোকাহত বাবা আমাকে অভিশাপ দিয়ে বলেন, দুষ্ট, তুমি আমার পুত্রকে কোনো অপরাধ ছাড়াই ছোবল মেরেছ, তাই তোমার মৃত্যু তোমাকে কোনো নেউল কাটলেই হবে। ব্রাহ্মণের অভিশাপ শুনে আমি খুব ভয় পেয়ে গেলুম, আর ক্ষমা চেয়ে বললুম, ব্রাহ্মণ দেবতা আমায় ক্ষমা করে দিন। আমি এই অপরাধ জেনে বুঝে করিনি। আমি তো খিদের জ্বালায় এক ব্যাঙের পেছু নিতে নিতে এখানে চলে এসেছিলাম, আর আমি অপরাধ করে ফেললাম। ক্ষমা করে দিন, আমায় ক্ষমা করে দিন। হতে পারে তুমি অজান্তেই অপরাধ করেছ, কিন্তু অপরাধ তো তুমি করেছ। এই অপরাধের দণ্ড তুমি অবশ্যই পাবে। আমি ব্রাহ্মণের কাছে হাত জোর করে ক্ষমা চাইতে লাগলাম, আর অভিশাপ থেকে মুক্তি পাওয়ার জন্য বিনতি করতে থাকলাম। আমার বিনতি দেখে ব্রাহ্মণের দয়া হলো, আর উনি কিছুক্ষণ ধ্যানমগ্ন হয়ে বললেন, যদি তুমি 1000টা ব্যাঙকে নিজের পিঠের ওপর 1 বছর ধরে বসাও, তাহলে তুমি এই অভিশাপ থেকে মুক্তি পাবে। আমি ব্রাহ্মণকে প্রণাম জানিয়ে ওখান থেকে চলে এলুম। এই অভিশাপ থেকে মুক্তি পাওয়ার জন্য আমি তোমাদেরকে 1 বছর ধরে নিজের পিঠে চাপিয়ে তোমাদের বাহন হওয়ার উদ্দেশ্য নিয়ে আমি এখানে এসেছি। ব্যাঙ সাপের কথা শুনে নিজের পরিজনের কাছে গেল, আর ওদেরকে সাপ যা বলেছে সেই কথা বলল। এইভাবে এক কান থেকে আর এক কান, আবার সেই কান থেকে অন্য কানে কথা ঘুরতে ঘুরতে পুরো ব্যাঙেদের সমাজে এই কথা ছড়িয়ে পড়ল। ওদের রাজা জলপাতের কানেও এই কথা গেল। এই কথা শুনে ওর খুবই আশ্চর্য লাগলো, তাই সবার আগে ও সাপের কাছে গিয়ে ওর ফনার ওপর উঠে বসল। ওকে সাপের ওপর উঠতে দেখে অন্যান্য ব্যাঙগুলো ওর সারা গায়ে উঠে বসল। সাপ কাউকে কিচ্ছু বলল না। সাপ ওদের বিভিন্ন রকম খেলা দেখালো। সাপের কোমল ত্বকের স্পর্শ পেয়ে জলপাতের তো খুবই ভালো লাগলো। এইভাবে একটা দিন কেটে গেল। দ্বিতীয় দিন যখন ওদের নিয়ে সাপ এগোতে লাগলো, সাপ আর এগোতে পারল না। তখন ওর অবস্থা দেখে জলপাত বলল, আরে ব্যাপার কি? আপনি যে আর চলতেই পারছেন না। হ্যাঁ, আমি আজ ক্ষুধার্ত, তাই চলতে খুব কষ্ট হচ্ছে। আরে তাতে কি আছে, আপনি ছোট মোটো ব্যাঙদের ধরে মাঝে মাঝে একটু খেয়ে নিন, বুঝলেন কর্তা মশাই? আমি কি করে ব্যাঙেদের খেতে পারি? আমি তো এখানে আমার অভিশাপ থেকে মুক্তি পাওয়ার জন্য এসেছি। আমি আর অপরাধ করতে পারবো না। আপনি চিন্তা করবেন না, এটা কোনো অপরাধ নয়। আপনি তো শুধু আপনার খিদে মেটাচ্ছেন। জলপাতের কথা শুনে সাপ প্রতিদিনই কোনো পরিশ্রম না করে ব্যাঙেদের নিজের খাদ্য বানাতে লাগলো।
এইভাবে ও এক এক করে ব্যাঙেদের নিশ্চিহ্ন করতে লাগলো। জলপাত এটা বুঝতেও পারল না যে নিজের সামান্য খুশির জন্যে ও সমগ্র ব্যাঙ জাতির সর্বনাশ করছে। সব ব্যাঙেদের খাওয়া শেষ হলে সাপ একদিন জলপাতকেও খেয়ে ফেলল। এইভাবে ব্যাঙেদের সমগ্র বংশ শেষ হয়ে গেল। শিক্ষা: নিজেদের হিতাকাঙ্ক্ষীকে যদি রক্ষা করা যায় তাহলে নিজেরও রক্ষা হয়। আমাদের ইউটিউব চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করুন। নতুন ভিডিও দেখার জন্য বেল আইকনটি অবশ্যই টিপুন। আপনারা আমাদের ভিডিওর ওপর অবশ্যই নিজেদের কমেন্ট জানান। ভিডিওটিকে লাইক করে নিজেদের বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করুন।